আচ্ছা দেখো, আমরা আজকে আলোচনা করব রাসায়নিক গতিবিদ্যা বা কেমিক্যাল কাইনেটিক্স। এটাতে তোমার 5 নম্বর আছে চ্যাপ্টারটায়। আর তোমরা জানো যে তোমাদের কোশ্চেন পেপারে 3খানা 5 নম্বর প্রশ্ন থাকে গ্রুপ ডিতে। তার মধ্যে একটা কোশ্চেন এই কেমিক্যাল কাইনেটিক্স বা রাসায়নিক গতিবিদ্যা থেকে আসে, একটাই 5 নম্বর প্রশ্ন আসে। তাছাড়া তোমাদের এই চ্যাপ্টার থেকে আর কোনো এমসিকিউ বা শর্ট কোশ্চেন কিছুই পরীক্ষার প্রশ্নে আসবে না। গুরুত্বপূর্ণ চ্যাপ্টার, কারণ এখান থেকে তোমার অঙ্কও আসবে, থিওরিও আছে। খুব ভালো চ্যাপ্টার, পড়তেও ভালো লাগে। সেটা হচ্ছে রাসায়নিক গতিবিদ্যা। তা দেখো, রাসায়নিক বিক্রিয়ার বেগ অনুসারে বিক্রিয়াকে 3 ভাগে ভাগ করা হয়। এক হচ্ছে অতি দ্রুত বিক্রিয়া, মানে যে বিক্রিয়াগুলো বিক্রিয়কগুলোর সংস্পর্শে আসার 10⁻⁻12 থেকে 10⁻15 সেকেন্ড সময়ের মধ্যে সংঘটিত হবে। অর্থাৎ বিক্রিয়কগুলো পরস্পরের সংস্পর্শে আসার সঙ্গে সঙ্গে বিক্রিয়া করে, সেগুলোকে আমরা বলছি অতি দ্রুত বিক্রিয়া। যেমন ধরো অ্যাসিড ক্ষার বিক্রিয়া, এগুলো হচ্ছে অতি দ্রুত বিক্রিয়ার উদাহরণ। অ্যাসিড ক্ষার বিক্রিয়া, তুমি ধরো NaOH আর HCl এর পরস্পর মেশালে অতি দ্রুত, অর্থাৎ এই 10⁻15 থেকে 12 থেকে 10⁻15 এই সেকেন্ড সময়ের ব্যবধানেই এগুলো সোডিয়াম ক্লোরাইড এবং জলের অণুতে পরিণত হয়। তাহলে যে বিক্রিয়া এরকম অতি দ্রুত ঘটবে সেগুলোকে আমরা অতি দ্রুত বিক্রিয়া বলছি, অর্থাৎ সময় যেটা প্রয়োজন সেটা খুবই কম। 2 নম্বর হচ্ছে অতি মন্থর বিক্রিয়া। অতি মন্থর বিক্রিয়া মানে যে বিক্রিয়াগুলো আপাত দৃষ্টিতে খালি চোখে আমরা বুঝতেই পারবো না কখন বিক্রিয়া ঘটছে, অর্থাৎ অনেক সময়ের প্রয়োজন হয়, সেগুলোকে আমরা বলছি অতি মন্থর বিক্রিয়া। কীরকম উদাহরণ হিসাবে আমরা বলতে পারি, যেমন ধরো লোহায় মরচে পড়া। তা লোহায় মরচে পড়ায় যে একটা রাসায়নিক পরিবর্তন, তা তুমি লোহাকে জলীয় বাষ্পে ফেলে রাখলে আস্তে আস্তে মরচে ধরবে, কিন্তু এটা খালি চোখে দেখে আমরা বুঝতে পারি না যে বিক্রিয়াটা কখন সংঘটিত হচ্ছে। তার জন্য এরকম বিক্রিয়াকে বলছি অতি মন্থর বিক্রিয়া। যেমন আমরা বলছি লোহায় মরিচা পড়া। আর এক ধরনের বিক্রিয়া হয় যেগুলোকে আমরা বলি মধ্যম গতির বিক্রিয়া। মধ্যম গতির বিক্রিয়া মানে যে বিক্রিয়াগুলো অতি দ্রুত, অর্থাৎ অ্যাসিড ক্ষার বিক্রিয়ার মতনও নয়, আবার মরিচা পড়ার মতো অত্যন্ত ধীরে ধীরে ঘটছে এরকমও নয়, অর্থাৎ অপেক্ষাকৃত দ্রুত হচ্ছে, আবার খুব দ্রুতও বিক্রিয়াটা ঘটছে না, সেগুলোকে আমরা বলি মধ্যম গতির বিক্রিয়া। যেমন ধরো হাইড্রোজেন পারঅক্সাইড, এটাকে নির্দিষ্ট অনুঘটকের উপস্থিতিতে দিলে দেখা যায় কি জল এবং অক্সিজেনে পরিণত হয়। তাহলে এই হাইড্রোজেন পারঅক্সাইডের যে বিভাজন, এই বিভাজন বিক্রিয়াকে আমরা বলছি মধ্যম গতির বিক্রিয়া। তাহলে বিক্রিয়াকে আমরা 3 ভাগে ভাগ করছি, অতি দ্রুত, অতিমন্থর এবং মধ্যম গতি। তাহলে যে বিক্রিয়া হার, এই বিক্রিয়া হারকে আমরা কিভাবে প্রকাশ করব, এটাই হচ্ছে আমাদের এখানে বিষয়। ধরো একটা রাসায়নিক বিক্রিয়া আমি লিখলাম A থেকে B, এরকম একটা রাসায়নিক বিক্রিয়া করছে যে A থেকে B তে পরিণত হচ্ছে। তা T1 সময়ে A এর গাঢ়ত্ব
তুমি দেখলে কনসেন্ট্রেশন অফ A1 ও বি এর গাঢ়ত্ব সেটা তুমি দেখলে কনসেন্ট্রেশন অফ B1। তাহলে এর গাঢ়ত্ব A1 বলছে, বি এর গাঢ়ত্ব B1। আর T2 সময়ে এর গাঢ়ত্ব হলো কনসেন্ট্রেশন অফ A2 আর বি এর গাঢ়ত্ব হলো কনসেন্ট্রেশন অফ B2। তাহলে আমরা বলতে পারি T2 মাইনাস T1 এই সময়ের ব্যবধানটাকে আমরা বলছি ডেল্টা টি। তাই T2 মাইনাস T1 বা ডেল্টা টি সময়ে এ এর গাঢ়ত্বের পরিবর্তন A2 মাইনাস A1 সমান আমি বললাম ডেল্টা এ ও বি এর গাঢ়ত্বের পরিবর্তন এটা আমি ধরলাম B2 মাইনাস B1 বা কনসেন্ট্রেশন অফ ডেল্টা টি। তাহলে ডেল্টা টি সময়ের ব্যবধানে এর গাঢ়ত্বের পরিবর্তনকে বলছি ডেল এ আর বি এর গাঢ়ত্বের পরিবর্তনকে বলছি ডেল বি। তাহলে এখন প্রতি একক সময়ে কতটা বিক্রিয়ক উৎপন্ন হচ্ছে বা কতটা বিক্রিয়াজাত পদার্থ বিনষ্ট হচ্ছে সেটাকেই আমরা বিক্রিয়া হার বলছি। তাহলে আমরা বিক্রিয়া হার সমান আমরা বলতে পারি মাইনাস ডেল্টা এ বাই ডেল্টা টি, অর্থাৎ গাঢ়ত্ব বাই সময়, অর্থাৎ গাঢ়ত্বের পরিবর্তন প্রতি একক সময়ে কতটা সেটাকেই আমরা বিক্রিয়কের সাপেক্ষে রাসায়নিক বিক্রিয়ার বেগ বলছি। তাহলে এখানে হঠাৎ করে মাইনাস সাইনটা দিলাম কেন? ঋণাত্মক চিহ্নের তাৎপর্য হচ্ছে যখন আমাদের বিক্রিয়াটা ঘটছে যে এ থেকে বি, তাহলে এর গাঢ়ত্বকে কমছে, তার জন্য আমরা এর সাপেক্ষে যখন লিখছি তখন মাইনাস বসাচ্ছি। আর বি এটা তো বাড়ছে, তাহলে বিক্রিয়া জাতর সাপেক্ষে যদি আমি বসাই তাহলে আমরা বলবো ডেল্টা বি বাই ডেল্টা টি, অর্থাৎ বিক্রিয়াজাত যেহেতু বৃদ্ধি পায় তার জন্য এখানে সাইনটা হচ্ছে প্লাস সাইন। তাহলে বিক্রিয়কের সাপেক্ষে মাথায় রাখবে বিক্রিয়কের পরিমাণ কমছে আর বিক্রিয়াজাতর সাপেক্ষে তোমার যে বিক্রিয়কের পরিমাণটা কমছে আর বিক্রিয়াজাতর পরিমাণ বৃদ্ধি পাচ্ছে, তার জন্য বিক্রিয়কের সাপেক্ষে বিক্রিয়া হারকে প্রকাশ করতে গেলে মাইনাস সাইন দেওয়া হয় আর বিক্রিয়াজাতর সাপেক্ষে প্রকাশ করতে গেলে প্লাস সাইন দেওয়া হয়। কিন্তু মাইনাস প্লাসের আলাদা কোনো ভৌত তাৎপর্য নাই, শুধু কমা বা বৃদ্ধি এই জিনিসটাকে বোঝানোর জন্যই মাইনাস বা প্লাস সাইন ব্যবহার করা হচ্ছে, তাছাড়া এমনি এর কোনো তাৎপর্য নেই। আর কেন এ দুটো সমান বলছি? কারণ দেখো এ থেকে বি হচ্ছে, এ যে হারে নষ্ট হবে বিও সেই হারে উৎপন্ন হবে, বা বি যে হারে উৎপন্ন হবে এও সে হারে নষ্ট হবে। অর্থাৎ তুমি এরকম বলতে পারো না যে এ হয়তো বেশি হারে নষ্ট হচ্ছে আর বি কম হারে উৎপন্ন হচ্ছে, কি বি বেশি হারে উৎপন্ন হচ্ছে এ কম হারে উৎপন্ন হচ্ছে, কারণ একটাই তো আর একটাতে কনভার্ট হচ্ছে। তার জন্য বিক্রিয়ক বা বিক্রিয়াজাত যার সাপেক্ষেই লিখি না কেন বিক্রিয়া হার কিন্তু সব সময়তেই সবগুলোর সাপেক্ষেই সমান আসে। তাহলে দেখো আমরা যদি গাঢ়ত্বের পরিবর্তন আর সময় লেখচিত্র প্লট করি তাহলে বিক্রিয়কের দেখা যায় কি এরকমভাবে সময় বাড়ার সঙ্গে সঙ্গে গাঢ়ত্ব হ্রাস পায় আর বিক্রিয়াজাত দেখা যায় সময় বাড়ার সঙ্গে সঙ্গে লেখচিত্র ঊর্ধ্বমুখী হয়ে যায়। তাহলে বিক্রিয়কের সাপেক্ষে লেখচিত্র হবে নিম্নমুখী আর বিক্রিয়াজাতর সাপেক্ষে লেখচিত্র হবে ঊর্ধ্ব
E3 এবং একটা সময় গিয়ে দেখা যাচ্ছে কি এই দুটো প্যারালাল হয়ে যায়, সেটা তোমরা ক্লাস 11-এ পড়েছিলে। তখন আমরা বলি যে একটা সাম্যাবস্থা গঠিত হয়েছে। তা এরকম দেখো, আমরা আর একটা ঘটনা বলি। এরকম যদি রাসায়নিক বিক্রিয়া হয় যে A প্লাস বি থেকে সি প্লাস ডি, এরকম একটা রাসায়নিক বিক্রিয়ার কথা বলা হচ্ছে, তাহলে এই বিক্রিয়াটার ক্ষেত্রে বিক্রিয়া হার কীভাবে প্রকাশ করব? এটাকে আমরা প্রকাশ করব মাইনাস ডেল্টা এ ডেল্টা টি সমান মাইনাস ডেল্টা বি ডেল্টা টি সমান প্লাস ডেল্টা সি ডেল্টা টি সমান প্লাস ডেল্টা ডি ডেল্টা টি। অর্থাৎ বিক্রিয়কগুলোর সাপেক্ষে আমরা মাইনাস সাইন বসাচ্ছি আর বিক্রিয়াজাতগুলোর সাপেক্ষে প্লাস সাইন বসাচ্ছি। তাহলে আমি যদি বলি এ অন্তর্হিত হওয়ার হার, তাহলে সেটা কি হবে? ডেল্টা এ ডেল্টা টি। এ নষ্ট হওয়ার হারও যা, এখানে এ এর সাপেক্ষে বিক্রিয়া হারও তাই। আবার বি অন্তর্হিত হওয়ার হার, সেটা আমরা বলতে পারি ডেল্টা বি ডেল্টা টি। আর সি উৎপন্ন হওয়ার হার, তাহলে সেটাকে বলবো কি? ডেল্টা সি ডেল্টা টি। আর ডি উৎপন্ন হওয়ার হার, এটাকে আমরা বলবো ডেল অফ ডেল্টা ডি ডেল্টা টি। তাহলে এ অন্তর্হিত হওয়ার হার, বি অন্তর্হিত হওয়ার হার, সি উৎপন্ন হওয়ার হার এবং ডি উৎপন্ন হওয়ার হার যা হয়, বিক্রিয়ার হারও এক্ষেত্রে তাই। এই নিয়মটা তখনই প্রযোজ্য যদি বিক্রিয়কের এবং বিক্রিয়াজাত পদার্থের অনুসংখ্যা এরকম এক 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 করে থাকে। অর্থাৎ এক অণু এর সঙ্গে এক অণু বি এর বিক্রিয়ায় যদি এক অণু সি এবং এক অণু ডি উৎপন্ন হয়, তখন দেখা যায় যে বিক্রিয়ক বা বিক্রিয়াজাত পদার্থের অন্তর্হিত হওয়ার হার বা উৎপন্ন হওয়ার হার যা হয়, বিক্রিয়া হারও কিন্তু একই থাকে। কিন্তু সমস্ত বিক্রিয়া তো এরকম হয় না, ব্যালেন্সড ইকুয়েশনের ক্ষেত্রে দেখা যায় আলাদা আলাদা হয়ে যায়। তো তখন কিন্তু আমাদের এই নিয়ম খাটবে না। যাই হোক, আমি একটা উদাহরণ বলি সিম্পল রিঅ্যাকশানের। যেমন ধরো PCl5 থেকে PCl3 প্লাস Cl2, তাহলে আমি যদি বলি বিক্রিয়া হার বা PCl5-এর সাপেক্ষে বিক্রিয়া হার, PCl5-এর সাপেক্ষে বিক্রিয়া হার, তাহলে কি লিখব? মাইনাস ডেল্টা PCl5 ডেল্টা টি। আবার PCl3 এটা উৎপন্ন হয়, তাহলে PCl3 এর সাপেক্ষে বিক্রিয়া হার সমান আমি লিখব ডেল্টা PCl3 ডেল্টা টি। আর Cl2 এর সাপেক্ষে বিক্রিয়া হার ডেল্টা Cl2 ডেল্টা টি। অর্থাৎ বিক্রিয়া হার সবগুলোই, তাহলে বিক্রিয়া হার সমান আমরা লিখতে পারি মাইনাস ডেল্টা PCl5 ডেল্টা টি ইজ ইকুয়াল টু ডেল্টা PCl3 ডেল্টা টি ইজ ইকুয়াল টু ডেল্টা Cl2 ডেল্টা টি। তাহলে বিক্রিয়া হার তোমার এটা 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 সবগুলোর সাপেক্ষেই লেখা যাচ্ছে। একই রকমভাবে যদি তোমাকে বলা হয় যে PCl5 অন্তর্হিত হওয়ার হার, তাহলেও আমরা লিখব ডেল্টা PCl5 ডেল্টা টি। PCl3 উৎপন্ন হওয়ার হার, তাহলে বলবো ডেল্টা PCl3 ডেল্টা টি। আর Cl2 উৎপন্ন হওয়ার হার ডেল্টা Cl2 ডেল্টা টি।
তাহলে যেহেতু এগুলোই এক ইকুয়েশানে ব্যালেন্সের সময় এক 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 দিয়ে ব্যালেন্স করা হয়েছে, সব এক মোল করে আছে, তার জন্য অন্তর্হিত হওয়ার হার বা উৎপন্ন হওয়ার হার এবং বিক্রিয়া হার এগুলো পরস্পর সমান চলে আসছে। অন্য ক্ষেত্রে আসবে না, আমি একটু পরে উদাহরণে আসছি। তাহলে আমি যদি বলি PCl5 অন্তর্হিত হওয়ার হার, তাহলে বলবো কি ডেল্টা PCl5 ডেল্টা টি। PCl3 অন্তর্হিত হওয়ার হার, তাহলে আমরা বলবো ডেল্টা PCl3 ডেল্টা টি। Cl2 অন্তর্হিত হওয়ার হার ডেল্টা Cl2 ডেল্টা টি। তাহলে দেখো অন্তর্হিত হওয়ার হার বা উৎপন্ন হওয়ার হারের সময় আমরা তখন কি করছি, আর সাইন বসাচ্ছি না, কারণ কোনটা কতটা কমছে বা কতটা বাড়ছে এটা কিন্তু নিউমেরিক্যাল ভ্যালু হিসেবেই নেওয়া হচ্ছে। আর বিক্রিয়া হারের সময় বিক্রিয়কের সাপেক্ষে বোঝানোর জন্য মাইনাস সাইন, আর বিক্রিয়া জাতর সাপেক্ষে বোঝানোর জন্য প্লাস সাইন, তাছাড়া কিন্তু মাইনাস বা প্লাসের কোনো তাৎপর্য নাই। তাহলে বিক্রিয়া হার বলতে কি বুঝছি? বিক্রিয়া হার বলতে বোঝাচ্ছে যে প্রতি একক সময়ে যত মোল বিক্রিয়াজাত পদার্থের গাঢ়ত্ব হ্রাস ঘটছে অথবা যত মোল বিক্রিয়ক পদার্থের গাঢ়ত্বের এই বিক্রিয়াজাত পদার্থের গাঢ়ত্বের বৃদ্ধি ঘটছে, তাকেই আমরা বলছি বিক্রিয়া হার, বা মূল কথাটা নাও বলতে পারো। তাহলে বিক্রিয়া হার বলতে আমরা বুঝছি প্রতি একক সময়ে বিক্রিয়ক পদার্থের গাঢ়ত্বের হ্রাস বা বিক্রিয়াজাত পদার্থের গাঢ়ত্ব বৃদ্ধিকে বিক্রিয়া হার বলা হয়। তাহলে প্রতি একক সময়ে বিক্রিয়কের গাঢ়ত্ব যতটা কমছে বা বিক্রিয়াজাত পদার্থের গাঢ়ত্ব যতটা বাড়ছে সেটাকেই আমরা তার বিক্রিয়া হার বলছি। এবং দেখলে সিম্পল রিয়াকশানগুলোর ক্ষেত্রে, যে বিক্রিয়াগুলোর ক্ষেত্রে এক মোল বিক্রিয়ক থেকে এক মোল বিক্রিয়াজাত উৎপন্ন হচ্ছে বা এক মোল বিক্রিয়ক থেকে এক মোল করে বিক্রিয়াজাত পদার্থ উৎপন্ন হচ্ছে, তাদের ক্ষেত্রে বিক্রিয়া হার বা বিক্রিয়ক ও বিক্রিয়াজাত পদার্থগুলোর বিনষ্ট হওয়ার হার বা উৎপন্ন হওয়ার হার সবই কিন্তু সমান। কিন্তু এই ঘটনাটা সব ক্ষেত্রে সমান হবে না। যেমন দেখো, আমি একটা উদাহরণ বলি। এরকম যদি বিক্রিয়া থাকে A of A, B of B, সেখান থেকে C of C, D of D, এরকম একটা রাসায়নিক বিক্রিয়া তোমাকে দেওয়া হবে। তা মাথায় রাখবে, এই বিক্রিয়ায় যখন বিক্রিয়া হার বোঝাবো তখন যে অনুসংখ্যাটা থাকবে সেই অনুসংখ্যাটা 1/, হয়ে যাবে। কি বলছি? তাহলে A এর সাপেক্ষে বিক্রিয়া হার সমান আমরা বলবো -1/A del A del T, অর্থাৎ এই অনুসংখ্যা যেটা আসবে সেটা 1/, হয়ে যাবে। B এর সাপেক্ষে বিক্রিয়া হার সমান আমরা বলবো কি -1/B del B del T। C এর সাপেক্ষে বিক্রিয়া হার সেটা কি হবে 1/C del C del T। আর D এর সাপেক্ষে বিক্রিয়া হার সেটা হবে 1/D del of D del T। অর্থাৎ আমরা সামগ্রিকভাবে বিক্রিয়া হার যদি লিখি তাহলে বিক্রিয়া হার এটা 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 যে কোনোটা দ্বারাই প্রকাশ করতে পারে। তাহলে আমরা
বিক্রিয়া হার সমান বলতে পারি -1/a del a del t সমান -1/b del b del t সমান +1/c del c del t সমান +1/d del of d del t। তাহলে যে কোনোটা দ্বারাই আমরা বিক্রিয়া হারকে প্রকাশ করতে পারব, কারণ একই যে এ শুধু বিক্রিয়া করছে, বি বিক্রিয়া করছে না, তাহলে বিক্রিয়াটাই হবে না। তাহলে এ সাপেক্ষে বিক্রিয়া যদি হয় তাহলে বি এর সাপেক্ষেও হবে, আবার সি এর সাপেক্ষে হবে, ডি এর সাপেক্ষে হবে। পার্টিকুলার কোনো একটা যদি শেষ হয়ে যায় বা কোনো একটা তৈরি হওয়া যদি বন্ধ হয়ে যায় তাহলে কিন্তু সামগ্রিকভাবে বিক্রিয়াই বন্ধ হয়ে যায়। তার জন্য আমরা কোনো একটা বিক্রিয়ার হারকে যখন প্রকাশ করি তখন শুধুমাত্র একটার সাপেক্ষে প্রকাশ করলাম আর একটার সাপেক্ষে প্রকাশ করা যাবে না, তা কিন্তু কখনোই হয় না। আর দেখো এখান থেকে আর একটা গুরুত্বপূর্ণ বিষয় বলবো। তাহলে এটা হলো বিক্রিয়া হারকে লেখার নিয়ম। আর যদি আমি বলি এ অন্তর্হিত হওয়ার হার, এ অন্তর্হিত হওয়ার হার, এ কী হারে বিনষ্ট হচ্ছে, তাহলে সেটা কিন্তু হবে del a del t। এ অন্তর্হিত হওয়ার হার এটা কিন্তু হয়ে যাবে -del a del t। অর্থাৎ এ অন্তর্হিত হওয়ার হার এর সঙ্গে কিন্তু বিক্রিয়া হারের কোনো সম্পর্ক নাই। অন্তর্হিত হওয়ার হার মানে প্রতি একক সময়ে এর গাঢ়ত্ব কতটা পরিবর্তন করছে, তার জন্য অন্তর্হিত হওয়ার হার কিন্তু এটাই লিখব। আবার যদি আমি বলি বি অন্তর্হিত হওয়ার হার, তাহলে সমান লিখব কি -del b del t। সি উৎপন্ন হওয়ার হার সেটা হবে +del c del t, আর ডি উৎপন্ন হওয়ার হার সেটা হবে d of del t। তাহলে দেখো এই রকম বিক্রিয়াগুলোর ক্ষেত্রে বিক্রিয়া হার এবং কোনো একটা নির্দিষ্ট পদার্থের অন্তর্হিত হওয়ার হার বা উৎপন্ন হওয়ার হার কিন্তু সমান নয়। সমান কখন হবে? যদি কোনো একটা পার্টিকুলার সাবস্টেন্স এর মধ্যেই 1 হয়ে যায়। ধরো এর ভ্যালুটা 1, তখন এর সাপেক্ষে বিক্রিয়া হারও যা হবে এর অন্তর্হিত হওয়ার হারও তাই হবে। বা ধরো পার্টিকুলার সি এর মোল সংখ্যাটা 1 হয়ে গেল, তখন সি এর সাপেক্ষে বিক্রিয়া হারও যা হবে অন্তর্হিত হওয়ারও হারও তাই হবে। দেখো আমরা উদাহরণ আসে কিছু। ধরো এরকম আমরা একটা রিঅ্যাকশান লিখলাম 2a থেকে 3b + d, একটা ইমাজিনারি রিঅ্যাকশান। তাহলে আমরা যদি বলি বিক্রিয়া হার, তাহলে সেটা কি দাঁড়াবে -1/2 del a del t সমান 1/3 del b del t সমান del of d del t। তাহলে যখন আমরা এই অনুসংখ্যাটা 1 দেখছি তখন কি আবার সেই আগেরটার মতনই চলে আসছে, তখন কিন্তু আর তোমার 1/, কিছু বসছে না, অর্থাৎ 1/, এখানে 1 বসছে, তার জন্য কিছু লিখছি না। তাহলে আমি এই রিঅ্যাকশনটার ক্ষেত্রে যদি বলি এ অন্তর্হিত হওয়ার হার, এ অন্তর্হিত হওয়ার হার, তাহলে সেটা কি দাঁড়াবে del a del t। বি উৎপন্ন হওয়ার হার, তাহলে সেটা দাঁড়াবে del b del t। আর সি উৎপন্ন হওয়ার হার
সি তো না ডি, ডি উৎপন্ন হওয়ার হার, তাহলে ডেল ডি ডেল টি। তাহলে কোনো একটা বিক্রিয়ক বা বিক্রিয়াজাতর কোনো একটা যদি এক থাকে, অর্থাৎ মোল সংখ্যাটা একের হিসাবে থাকে, তখন তার সাপেক্ষে বিক্রিয়া হার এবং সেই পদার্থটার অন্তরিত হওয়ার বা উৎপন্ন হওয়ার হার পরস্পর সমান হয়। কিন্তু যদি এক না থেকে অন্য যে কোনো সংখ্যা থাকে, তাহলে কিন্তু বিক্রিয়ার হার এবং বিক্রিয়ায় ওই পদার্থটার উৎপন্ন হওয়া বা অন্তরিত হওয়ার হারের সংখ্যা মানে মানের লেখার প্রকাশটা কিন্তু একই রকমের হয় না। তো দেখো এবার আমরা কিছু রিঅ্যাকশানে আসি। ধরো তুমি দেখলে N2 + 3H2 থেকে 2NH3, তাহলে এখানে বিক্রিয়া হার, তাহলে নাইট্রোজেনের সাপেক্ষে লিখবো কি -del of N2 del T সমান -1/3 del of H2 del T সমান 1/2 del of NH3 del T। তাহলে বিক্রিয়ার হার বিক্রিয়ক বা বিক্রিয়াজাতর সাপেক্ষে যখন লিখছি, যেটার আগে এক আছে সেটা ওইভাবেই লেখা যায়। আবার যদি আমরা N2 এর অন্তর্হিত হওয়ার হার বলি, সেটা দাঁড়াবে del N2 del T। H2 অন্তরিত হওয়ার হার, তাহলে সেটা হবে del H2 del T। আর ধরো বলছি NH3 উৎপন্ন হওয়ার হার, সেটা হবে del NH3 del T। তাহলে বিক্রিয়ার হার আর কোনো পদার্থের উৎপন্ন হওয়া বা অন্তরিত হওয়ার হার দুটোই রাশিমালা একই হবে যদি সেটার মূল সংখ্যা এক থাকে, অন্য ক্ষেত্রে কখনোই এক হবে না। যেমন আর একটা রিঅ্যাকশন তোমাদের বলি। ধরো এরকম লিখলাম 4NH3 + 5O2, সেখান থেকে ধরো 4NO + 6H2O। তাহলে আমরা যদি বিক্রিয়া হার বলি, অ্যামোনিয়ার সাপেক্ষে যদি বিক্রিয়ার হার বলি, তাহলে হচ্ছে 1/4 del NH3 del T। অক্সিজেনের সাপেক্ষে যদি বলি, তাহলে -1/5 del O2 del T। এনোর সাপেক্ষে যদি বলি, তাহলে +1/4 del NO del T। জলের সাপেক্ষে যদি বলি, 1/6 del H2O del T। তাহলে এই বিক্রিয়ার ক্ষেত্রে বিক্রিয়ার হারকে আমরা এই চারটের মধ্যে যে কোনোটা দ্বারাই প্রকাশ করতে পারি, মানে এটারও যা ভ্যালু আসবে এটারও তাই ভ্যালু আসবে, এটারও তাই ভ্যালু আসবে, এটারও তাই, সবগুলোর কিন্তু মান একই হবে। আবার যদি তুমি NH3 অন্তর্হিত হওয়ার হার বলো, অন্তরিত হওয়ার হার বলো, তাহলে কি আসবে? মাইনাস না দিলেও হবে del NH3 del T। O2 অন্তরিত হওয়ার হার, সেটা হবে del O2 del T। NO উৎপন্ন হওয়ার হার, তাহলে সেটা দাঁড়াবে del NO del T। আর H2O উৎপন্ন হওয়ার হার del H2O del T। তাহলে তুমি এইভাবে জিনিসগুলো মাথায় রাখবে, কারণ এগুলো থেকেই অঙ্ক আসে, আমরা অঙ্কতে যাব, সেই জন্যই পদ্ধতিটা শেখালাম। এবার দেখো, এই যখন আমরা ক্যাপিটাল ডেল দিয়ে লিখছি, তখন এই বিক্রিয়া হারকে বলা হয় গড় বিক্রিয়া।
গড় বিক্রিয়া হার। অর্থাৎ তুমি একটা বড় সময়ে কতটা গাঢ়ত্বের পরিবর্তন হচ্ছে মাপছো। ধরো তুমি দেখলে 5 মিনিটে গাঢ়ত্বের পরিবর্তন 2 মোল পার লিটার হলো, তাহলে একটা বড় সময়ের সাপেক্ষে হিসাব করছো। তার জন্য এইগুলোকে বিক্রিয়া হার যেটা বলছি আমরা, বড় ডেল সাইন দিয়ে যেটা লিখছি, সেগুলোকে আমরা বলছি গড় বিক্রিয়া হার। আরেকটা হয় তাৎক্ষণিক বিক্রিয়া হার। তাৎক্ষণিক বিক্রিয়া হার মানে যে বিক্রিয়াটা খুবই অল্প সময়ের অবকাশে অর্থাৎ ডিটি সময়ের ব্যবধানে যে গাঢ়ত্বের পরিবর্তন হবে, সেটাকে আমরা বলবো তাৎক্ষণিক বিক্রিয়া হার। যেমন আমি প্রথম থেকেই শুরু করি যে এ থেকে বি, তাহলে আমরা এর গড় বিক্রিয়া হার সমান লিখব কি, মাইনাস ডেল এ ডেল টি বা প্লাস ডেল বি ডেল টি। আর যদি আমরা এর তাৎক্ষণিক বিক্রিয়া হার বলি, তাহলে এটা চলে আসবে কি, লিমিট টি টেন্ডস টু 0 ডেল এ ডেল টি, মাইনাস সাইন বসিয়ে দিলাম, বা লিমিট টি টেন্ডস টু 0 ডেল বি ডেল টি। তাহলে যখন টি খুবই ক্ষুদ্র সময়ের অবকাশ হবে, তখন এই ডেল সাইনগুলোকে আমরা ডিফারেন্সিয়েশনে ডি দিয়ে প্রকাশ করব। অর্থাৎ আমরা লিখব মাইনাস ডিএ ডিটি, বা এটাকে লিখব প্লাস ডিবি ডিটি। তাহলে এরকমভাবে আমরা প্রকাশ করব তাৎক্ষণিক বিক্রিয়া হারকে, যদি বিক্রিয়াটা খুবই ক্ষুদ্র সময়ের জন্য সংগঠিত করা হয় তখন। তাহলে ডিএ ডিটি ডিবি ডিটি এরকম সাইন দিয়ে প্রকাশ করা হচ্ছে। অর্থাৎ তোমাদের আগে যে বিক্রিয়াটা লিখলাম, কি লিখেছিলাম, 4NH3 প্লাস 5O2, সেখান থেকে 4NO প্লাস 6H2O। তাহলে এটার যদি তাৎক্ষণিক বিক্রিয়া হার লিখি, তাহলে কি দাঁড়াবে, মাইনাস 1/4 ডি অফ NH3 ডিটি ইজ ইকুয়াল টু মাইনাস 1/5 ডি অফ O2 ডিটি ইজ ইকুয়াল টু 1/4 ডি অফ NO ডিটি ইজ ইকুয়াল টু 1/6 ডি অফ H2O ডিটি। তাহলে তাৎক্ষণিক বিক্রিয়া হার লেখার সময় ডিফারেন্সিয়েশনের ডি ব্যবহার করব, আর যদি গড় বিক্রিয়া হার ব্যবহার করতে হয়, তখন আমরা ডিফারেন্সিয়েশনের পরিবর্তে ডেল সাইন দিয়ে প্রকাশ করি। অর্থাৎ বড় সময়ের অবকাশে বড় গাঢ়ত্বের পরিবর্তনকে ডেল সাইন দিয়ে, আর খুবই ক্ষুদ্র সময়ের অবকাশে গাঢ়ত্বের পরিবর্তন বোঝানোর জন্য ডিফারেন্সিয়েশনের ডি দিয়ে প্রকাশ করা হচ্ছে। তাহলে দেখো, একটু বুঝে নাও, এরপরে আমরা একটা অঙ্ক করি, তাহলে আর একটু বিষয়টা ক্লিয়ার হবে যে আমাদের এই বিক্রিয়া হার সংক্রান্ত অঙ্কগুলো কিভাবে আসে। দেখো, আমি তোমাদের বইয়ের এক্সারসাইজের একটা অঙ্ক নিচ্ছি। অঙ্কটা এরকম দেওয়া আছে, 4NH3 প্লাস 5O2 থেকে 4NO প্লাস 6H2O বিক্রিয়ার 5 সেকেন্ডে NO এর গাঢ়ত্ব বৃদ্ধি ঘটে এত মোল পার লিটার। কি বলছে, 4NH3 প্লাস 5O2, সেখান থেকে 4NO প্লাস 6H2O যে বলছে বিক্রিয়ার 5 সেকেন্ডে NO এর গাঢ়ত্ব বৃদ্ধি ঘটে 0.18 মোল পার লিটার দিয়ে 3খানা পার্ট দেওয়া আছে, দিয়ে বলছে গণনা করো এ ওই সময়ের অবকাশে বিক্রিয়ার হার।
ওই সময়ের অবকাশে বিক্রিয়ার হার। বি বলছে জল উৎপন্ন হওয়ার হার। আর সি বলছে অ্যামোনিয়া অন্তরিত হওয়ার হার। তাহলে এই তিনটে বিষয়কে তোমাকে ক্যালকুলেট করতে হবে, যে বিক্রিয়ার হার কত, জল উৎপন্ন হওয়ার হার কত, আর অ্যামোনিয়া অন্তরিত হওয়ার হার কত। তাহলে তোমাকে কি দিচ্ছে, একটা রাসায়নিক সমীকরণ দেওয়া আছে, 5 সেকেন্ডে একটা পার্টিকুলার উপাদানের গাঢ়ত্ব কতটা পরিবর্তন ঘটেছে সেটা তোমাকে বলে দিচ্ছে, দিয়ে এই কতগুলো বিষয় জানতে চাইছে। আচ্ছা, আর একটা জিনিস আমার বলা হয়নি, একটু বলে দিই অঙ্কটা শুরু করার আগে, যে বিক্রিয়া হার তার মানে কি পেলে, গাঢ়ত্বের পরিবর্তন বাই সময়ের পরিবর্তন। গাঢ়ত্বের পরিবর্তন বাই সময়ের পরিবর্তন। তাহলে বিক্রিয়া হারের একক যদি আমরা জানতে চাই তাহলে কি হবে, গাঢ়ত্বের একক বাই সময়ের একক। গাঢ়ত্বের একক বাই সময়ের একক। তাহলে গাঢ়ত্বের একক হচ্ছে মোল লিটার টু দি পাওয়ার -1, আর সময়ের একক হচ্ছে সেকেন্ড বা মিনিট, যা ইচ্ছা বলতে পারো। তাহলে আমাদের দু রকমের একক হতে পারে, মোল লিটার টু দি পাওয়ার -1, সেকেন্ড টু দি পাওয়ার -1 যদি সময়টাকে সেকেন্ড হিসেবে নেওয়া হয়, অথবা লেখা যেতে পারে মোল লিটার টু দি পাওয়ার -1, মিনিট টু দি পাওয়ার -1 যদি আমরা মিনিট এককে সময়টাকে সংগ্রহ করি। এই জায়গাটা আমার বলা হয়নি এককটা। এবার আমরা অঙ্কটায় আসি। তাহলে দেখো, NO এর 5 সেকেন্ডে গাঢ়ত্ব বৃদ্ধি ঘটেছে এটা। তাহলে আমরা বলতে পারি কি, NO উৎপন্ন হওয়ার হার। তাহলে মোট গাঢ়ত্ব বেড়েছে 0.18, আর আমার মোট সময় লেগেছে 5। তাহলে কত আসবে, 0.18 ডিভাইড 5, তার মানে হয়ে গেল 0.036 মোল লিটার ইনভার্স সেকেন্ড ইনভার্স। কারণ 5 সেকেন্ডে, তাহলে এক এক সেকেন্ডে কত হিসাব করলাম। এবার এ বলছে দেখো, ওই সময়ের অবকাশে বিক্রিয়ার হার। তাহলে আমি যদি NOর সাপেক্ষে বিক্রিয়া হারকে লিখি তাহলে সেটাও যা হবে, অন্যান্য মানগুলো সবই সমান হবে। তাহলে বিক্রিয়া হার NOর সাপেক্ষে যদি প্রকাশ করি, কারণ আমি এইটা জানি, NOর বিক্রিয়া হার উৎপন্ন হওয়ার হার জানি, তাহলে NOর উৎপন্ন হওয়ার হার মানে কি, একটু বলে রাখি, NO উৎপন্ন হওয়ার হার মানে কি, ডেল অফ NO ডেল টি, এইটা আমরা ক্যালকুলেট করে নিয়েছি। তাহলে NO এর সাপেক্ষে বিক্রিয়া হার, তাহলে সেটা সমান কি দাঁড়াবে, 1/4 ডেল NO ডেল টি। তাহলে আমরা লিখব 1/4 ইন্টু 0.036, তাহলে আসলো 9 ইন্টু 10 টু দি পাওয়ার -3। তাহলে এত মোল লিটার ইনভার্স সেকেন্ড ইনভার্স। তাহলে NOর সাপেক্ষে বিক্রিয়ার হার হলো। এবার বি, অঙ্ক বিতে বলছে কি,
জল উৎপন্ন হওয়ার হার। জল উৎপন্ন হওয়ার হার মানে কি? দেখো জল উৎপন্ন হওয়ার হার, তার মানে কি ক্যালকুলেট করতে হবে? ডেল অফ H2O ডেল টি, এইটা তোমাকে ক্যালকুলেট করতে হবে, এর ভ্যালু কত। তাহলে এটা আমি কি করে পাবো? আমি তো জানি শুধু এইটুকুর ভ্যালু, বের করতে হবে এইটা। তাহলে আমাকে সাহায্য নিতে হবে বিক্রিয়া হারের রিলেশনের। দেখো আমরা জানি এরকম বলতে পারি 1/4 ডেল NO ডেল টি সমান 1/6 ডেল H2O ডেল টি। তাহলে এখান থেকেই আমরা কিন্তু ডেল H2O ডেল টিটা ক্যালকুলেট করে নিতে পারবো। তাহলে আমরা ওপরের অংশটা মুছে দিচ্ছি, তোমাদের খাতায় লেখা আছে। তাহলে আমরা বলবো ডেল H2O ডেল টি সমান হচ্ছে 6/4 ডেল NO ডেল টি। তাহলে লেখা যায় 6/4 ইন্টু 0.036, তাহলে 6 ইন্টু 0.036 ডিভাইড 4, তাহলে হলো 0.054 0.054। তাহলে জল উৎপন্ন হওয়ার হার 0.054 মোল লিটার ইনভার্স সেকেন্ড ইনভার্স। তাহলে জল উৎপন্ন হওয়ার হার 0.054 মোল লিটার ইনভার্স সেকেন্ড ইনভার্স। আর তোমাকে কি জানতে বলেছে? আর একটা অ্যামোনিয়া অন্তর্হিত হওয়ার হার। তাহলে একটা অঙ্কে দেখো আমাদের সব শেখা হয়ে যাচ্ছে, একটা অঙ্ক করলে এই জাতীয় সব অঙ্কই পারবে। তাহলে সি বলছে অ্যামোনিয়া অন্তর্হিত হওয়ার হার, এটা ক্যালকুলেট করতে হবে। মানে কি ক্যালকুলেট করতে হবে? ডেল NH3 ডেল টি, এটা আমাকে ক্যালকুলেট করতে হবে। তাহলে এই ভ্যালুটা তো আমার জানা নাই, তাহলে আমাকে আবার কিসের সাহায্য নিতে হবে? বিক্রিয়া হারের সাহায্য নিতে হবে। তাহলে আমরা বিক্রিয়া হারের সাপেক্ষে লিখতে পারি কি? ডেল বিক্রিয়া হারকে আমরা কীভাবে লিখতে পারি? -1/4 ডেল NH3 ডেল টি সমান সমান আমরা লিখতে পারি 1/4 ডেল NO ডেল টি। তাহলেই আমাদের দেখো এখান থেকে ডেল NH3 ডেল টি ক্যালকুলেট করতে পারি। মাইনাস সাইন রাখতেও পারো, নাও রাখতে পারো, কোনো অসুবিধা নেই। অন্তর্হিত বোঝানোর জন্য মাইনাস আছে, মাইনাস সাইন তুলে দিতে পারো বা মাইনাস রেখে করতে পারো, কোনো অসুবিধা নেই। তাহলে ডেল NH3 ডেল টি সমান আমরা লিখব 4/4 ইন্টু এর ভ্যালু দেখো তোমরা পেয়েছো 0.036। তাহলে 4 ক্যান্সেল হয়ে গেল, তাহলে এই ভ্যালুটাই পাওয়া গেল 0.036। তাহলে লিখব অতএব NH3 অন্তর্হিত হওয়ার হার 0.036 মোল লিটার ইনভার্স সেকেন্ড ইনভার্স। বোঝা গেল? তাহলে এইভাবে আমাদের অঙ্কগুলো করতে হবে। তোমরা বাড়িতে প্র্যাকটিস করবে, এক্সারসাইজে তোমাদের অঙ্ক করা আছে, উদাহরণে কিছু করে দেওয়া আছে, এগুলো প্র্যাকটিস করবে। সব অঙ্কই একই রকমেরই ব্যাপার। দেখো, না পারলে আমি আবার তোমাদের সাহায্য করবো।